আপনারা প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখেছেন, এমনকি বিরোধীরা পর্যন্ত যারা তাকে নিয়মিত গালিগালাজ করেন, প্রধানমন্ত্রী তাদের প্রতিও কতটা সৌজন্যতা দেখান সেটা আপনারা তার নজির বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। অন্যদিকে রাহুল গান্ধী বিরোধী দলনেতা। আপনারা একবার ভেবে দেখুন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন পশ্চিমবঙ্গের তরফ থেকে কতটা সম্মান তিনি পেতেন, পশ্চিমবঙ্গের মানুষের কতটা তিনি সমর্থন পেতেন, তার কারণ প্রকৃত ভূমিকা তিনি পালন করতেন। এবং শুভেন্দু অধিকারীও পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান দিয়ে বিরোধী দলনেতা থাকা অবস্থায় কথা বলতেন। আজকে রাহুল গান্ধী এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, তিনি বুঝতে পেরেছেন যে গোটা ভারতের কিছু পার্টিকুলার বিক্ষিপ্ত এবং বিক্ষুব্ধ অংশ ছাড়া, ওই সিপিএম গোষ্ঠী, মমতা গোষ্ঠী, এরা ছাড়া রাহুল গান্ধীর মতের সঙ্গে মিল রয়েছে এমন সংখ্যা কিন্তু অত্যন্ত কম। সেই কারণে পরবর্তী আবারও লোকসভা নির্বাচনে পরাজয় আসন্ন দেখে তিনি ভারতবর্ষের জনগণের একটা বিরাট অংশকে ইডিয়েট বললেন। কোথায় বললেন? লোকসভার মধ্যে দাঁড়িয়ে ভারতবাসীদের অর্থাৎ ভোটারদের ইডিয়েট বলে সম্বোধন করলেন। শোনাবো আপনাদের সামনে তার সেই অসাধারণ বক্তব্য। আমি জানি না নিজের সম্পর্কে তিনি কি ভাবেন, আপনারাও লিখে জানাতে পারেন পুরো পর্বটা শোনার পর। এবং আমি এটাও আপনাদের সামনে দেখাবো, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এত কুৎসিত আক্রমণ হচ্ছিল চারিদিকে, সেই প্রশ্নের জবাবে কিন্তু প্রধানমন্ত্রী কুরুচিকর বক্তব্য বলেননি। কিন্তু পুলিশ প্রশাসন, দিল্লি পুলিশ ঠিক করেছে যে যারা যারা এই ধরনের দেশের প্রধান প্রশাসনিককে নিয়ে এই ধরনের বিকৃত রুচির পরিচয় দিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে তাদের নাম, পরিচয়, ঠিকানা, অ্যাড্রেস সমস্ত চাওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি নোটিশ তো ছেড়ে দিন, এফআইআরও রুজু করা হবে। তাই যারা অতি অহংকারে বা অত্যন্ত উত্তেজিতভাবে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর পোস্টগুলো করে ফেলেছেন, তাদের বিপদ অপেক্ষা করছে, শুধু অপেক্ষা করুন। আজকে শোনাবো আরো অনেক তথ্য। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আজকে পর্বের সেকেন্ড হাফে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং অংশ শোনাবো, শুনবেন কিন্তু। প্রথমে যে ভালো খবরটা দিয়ে শোনাবো, যার জন্য অন্তত বিরোধীরা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছিলেন, যে ইস্কনের খাবার মিড ডে মিলে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন ডিমও পাওয়া যাবে। এবং আমি সম্পূর্ণ এই ব্যাপারে বিরোধীদের সঙ্গে একমত ছিলাম, বাচ্চাদের প্লেটে ডিম না দেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত ব্যাপার নয়। তো তিনি বলেছেন ইস্কনের বাইরে কোনো ভেন্ডারকে দিয়ে সেই ডিমের অ্যারেঞ্জমেন্ট করানো হবে, এটা সাধুবাদযোগ্য। এটা খবরের বাইরে গিয়ে একটা ছোট্ট তথ্য দিলাম, অনেকেই জানেন। এবার আমি আপনাদের সামনে সেই অংশটা দেখাবো প্রথমেই, যেখানে রাহুল গান্ধী বলছেন যে তিনটে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে ইডিয়েট, আর 3 নম্বর হচ্ছে অন্ধভক্ত, যারা ওই ইডিয়েটকে ফলো করে। বুঝতে পেরেছেন? 3টে ক্যাটাগরি, একটা স্টুডেন্ট, একটা ইডিয়েট, আর একটা হচ্ছে অন্ধভক্ত। তো আমি তো শিওর রাহুল গান্ধী স্টুডেন্ট হিসাবে নিজেকে বলবেন না, তার কারণ আর কয়েকদিন পরে তিনি 60 বছরের কাছাকাছি, 60 বছর হয়ে যাবে তার, মানে কয়েক বছর পরেই। তাহলে স্টুডেন্ট তিনি নন। বাকি থাকলো কোন দুটো? বাকি থাকলো হচ্ছে ইডিয়েট এবং অন্ধভক্ত। এই দুটোর মধ্যে কোনটা তিনি নিজেকে দেবেন বা আপনারাই কোনটা দিতে চাইবেন সেটা বলবেন এই বক্তব্যটা শোনার পর। শুনুন। So these are the 3 categories: student, idiot, and andhbhakt who follows the idiot. Now, so Speaker sir, माननीय प्रतिपक्ष के नेता हैं आप। now super सदन की गरिमा रखते हुए विधेयक पर ही चर्चा करें तो उचित रहेगा। শুনলেন? ভাবুন যে যেখান থেকে আইন তৈরি হয়, যেখান থেকে সাধারণ মানুষ তাদের নিজেদের কষ্টার্জিত পয়সার কোটি কোটি টাকা খরচা করে এই সমস্ত লোকসভা নির্বাচনগুলো হওয়ার পর জনপ্রতিনিধি ঠিক করা হয়, তার মধ্যে আবার বিরোধী দলনেতা তিনি, সব থেকে বড় ভূমিকা। তার মুখ দিয়ে ভারতবাসীদের ভোটারদের একটা অংশকে তিনি ক্রিটিসাইজ করছেন। কেন ক্রিটিসাইজ করছেন? না, এরা নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করেন। নরেন্দ্র মোদী এই যে নিট
কেলেঙ্কারির পর যে বিল এনেছেন বা যেভাবে এটাকে আটকানোর চেষ্টা করছেন সেটাকে সমর্থন মানে সেটাকে আটকানোর চেষ্টা করছেন, সেটা মানে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ সমর্থন করেন। এইখানেই রাহুল গান্ধীর রাগ। কেন সমর্থন করবে? তাহলে তো আমরা আসবো কবে ক্ষমতায়? আমার তো এমনি 60 বছর হতে চললো, ক্ষমতায় আসবো কবে? তাই না? এই কারণে রাহুল গান্ধীর রাগ। শুধু তাই নয়, তিনি একটা অদ্ভুত তথ্য দিলেন। তিনি বলছেন এই যে যন্তর মন্তরে যে আন্দোলন চলছিল, এখানে নাকি অমিত শাহ গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এবং নাকি ওখানে গুলিও চলেছিল। সেখানে পরিষ্কারভাবে কিরণ রিজিজু বলেই দিয়েছেন যে একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। লোকসভার এই পবিত্র ভূমি থেকে বিরোধী দলনেতার ভূমিকায় নিয়ে কোনো প্রমাণ ছাড়া একদম ডাহা মিথ্যে কথা বলছেন রাহুল গান্ধী। আপনারা ভেবে দেখুন, গদি পাওয়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা, তারপরে আবার গান্ধী পরিবারের এতদিন ক্ষমতা থাকার তাদের একটা মানে অন্যরকম ভূমিকা মানুষ এক্সপেক্ট করে, তিনি মিথ্যে কথা বলে বলছেন যে সেখানে নাকি গুলি চলেছিল স্টুডেন্টদের ওপর। কি বলেছেন রাহুল গান্ধী মিথ্যের বেসাতিতে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী রাহুল গান্ধী? দেখুন। Sir, the Home Minister authorized the shooting of our students, sir. He put pellets into the blood of our students. He ordered the students of India to be shot. क्या बोल रहे हैं? सर, ये आप सोचिए, आप कितना गलत बात बोल रहे हैं। What? आप कल्पना कर सकते हैं, आप बिना सोच समझ करके जो इस्तेमाल कर रहे हैं, और किसने फायरिंग का ऑर्डर दिया, What is going on? कैसे बोल सकते हैं आप? कितना गलत बात करते हैं, ऐसा मत बोले। राहुल गांधी जी, आप नेता प्रतिपक्ष है, गंभीरता से बात बोलना चाहिए। आप बिना तर्क करके यहाँ ऐसे बात करते हैं, ये ठीक नहीं है सर। अभी तुरंत आप किस बेसिस पे ये बयान दिया है? किस बेसिस पे आपने ये बयान दिया, बताइए। किसने आपको बताया और किस तर्क के साथ आप ये बयान दिया है? ये बहुत गलत बात बोला है राहुल गांधी जी, बहुत गलत बात बोला है। मैं इसका आपत्ति करता हूँ, कार्रवाई से निकालना ही चाहिए, लेकिन राहुल गांधी जी आप माफी मांगिए, ये ठीक बात नहीं है। দেখলেন, দিস ইজ নট অনলি ফর রাহুল গান্ধী, অ্যাপ্লিকেবল ফর রাহুল গান্ধী, দ্য এন্টায়ার ইন্ডি জোট। মানে এদের প্রত্যেকেই কার্যত এই স্বভাবের, এই গুণের অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে আপনি দুটো সেন্টেন্স বলবেন, তার মধ্যে 1.5খানা সেন্টেন্স মিথ্যে কথা বলবেন। মানে এতদিন রাজ্যবাসী হিসেবে আমরা সকলেই তার প্রমাণ পেয়ে গিয়েছি। তো তারই প্রতিনিধি হিসেবে একেবারেই ডাহা মিথ্যে কথা বললেন, যদিও এটা বিজেপির তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এরকম কোনো এভিডেন্স নেই। মানে এভিডেন্স ছেড়ে দিন, এরকম কোনো নির্দেশিকা ছিল না, কোনো ঘটনা ঘটেনি, এমনকি আপনাদের যে সমস্ত মিডিয়া সমর্থন করে তারা পর্যন্ত কোথাও দেখাতে পারবে না। একেবারে ডাহা একটা মিথ্যা কথা বলে, তাও আর লোকসভা প্রাঙ্গণে দাঁড়িয়ে এই মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন। তো মানে এটাই হচ্ছে রাহুল গান্ধীর পরিচয়, বিরোধী দলের ভূমিকা। সেই কারণেই আপনাদের আমি বারবার বলেছিলাম যে এরা আমাদের অপোনেন্ট হতে পারে না। যারা ভারত বিদ্বেষী তারা আমাদের অপোনেন্ট হতে পারে না। এরা যেমন ঠিক নাছোড় বান্ধা, ভালো করে শুনবেন আমার কথা, এরা যেমন নাছোড়, এরা কিন্তু এদের এত হেরে যাওয়ার পরেও, কন্টিনিউয়াস মানুষ এদের রিজেক্ট করার পরেও এরা কিন্তু এদের লাইন ছাড়েনি। ভারত বিদ্বেষীর লাইন, সাধারণ মানুষকে বিদ্বেষীর লাইন এবং একটা পার্টিকুলার অংশকে তোষণের লাইন এরা কিন্তু ছাড়েনি। ভালো করে ভাববেন, ভেবে দেখবেন, রাহুল গান্ধী কমবার পরাজিত হলো না, কন্টিনিউয়াস ফেলিওর থ্রু আউট, মানে ইন্ডিয়ার বিভিন্ন স্টেট লেভেলে নির্বাচন বলুন, সেন্ট্রালে নির্বাচন বলুন, কন্টিনিউয়াস পরাজিত হয়েছে। কিন্তু লাইন কোনোদিন চেঞ্জ করেননি, কোনোদিন ভুলেও ভাবিনি যে একটু লাইন চেঞ্জ করলেই যে হিন্দুদের উপর এইরকম আমরা প্রকাশ্যে আমরা গালিগালাজ করি, লোকসভার মধ্যে দাঁড়িয়ে আমরা মিথ্যে কথা বলি, আর মানে হিন্দুদের সম্পর্কে বিভিন্ন রকমের বিতর্কিত রাহুল গান্ধীর মন্তব্য রয়েছে, অতীতে শুনিয়েছি। এবং মানে ভোট আসলেই পুজোতে গিয়ে একটা তিলক পরে নিয়ে সঙ্গে সঙ্গে তিলকটা হাতে করে মুছে ফেলি। তো এইগুলো দেখার পরেও মানুষ এগুলো পছন্দ করছে না জেনেও লাইন কিন্তু চেঞ্জ করেনি। কাজে আমরাও কিন্তু আমাদের লাইন চেঞ্জ করবো না। নরেন্দ্র মোদীর আমলে ধরুন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এবং যেটা সত্যি কথা ধরুন, এবং সেটা নরেন্দ্র মোদীর কিছু না, নরেন্দ্র মোদীর মানে বিজেপি ছাড়া যে কোনো পার্টি বসিয়ে দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হবে যতদিন না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরবে, এইটুকু সকলেই আমাদের জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রাহুল গান্ধী যদি তার লাইন ত্যাগ করতে না পারে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা খাওয়ার পরে যদি তার লাইন ত্যাগ করতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমাদেরও লাইন ত্যাগ করবো না। আমরাও
মানে এই ধরনের একটা বিরোধী দলকে আমরা কোনোদিন ভোট দেবো না, শপথ নিন। আমরা প্রয়োজন পড়লে মানে নোটাতে ভোট দেবো, তবু একটা অপশন, কিন্তু নোটাতে ভোট দেওয়া মানে বিরোধীদের ভোট দেওয়া। তাও আমি বলছি একদম বিরক্তি লাগলে তবুও নোটাতে ভোট দেবো, তাছাড়া এদেরকে একেবারেই বর্জনীয়। তার কারণ এটা সম্পূর্ণ ভারত বিরোধী, এটা ভারতের গণতন্ত্রের বিরোধী এবং মানুষের বিরোধী। শোনালাম আপনাদের ইডিয়েট বলছেন, বুঝতে পেরেছেন মানে কতটা পেশেন্স না হারিয়ে গেছে, যে মানুষ তাকে যে পছন্দ করে না বুঝে গেছেন। আচ্ছা, এবার আমি আপনাদের সামনে বলি, এই যে অনেক উত্তেজনার বসে যারা যারা সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীর কুরুচিকর সমস্ত মন্তব্য বলেছেন, আমি কয়েকটা দেখিয়েছি আপনাদের সামনে। এরকম তো প্রচুর রয়েছে, আমি দাবিও করেছিলাম আমার কাছে আছে, এরকম প্রচুর রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। তো এদের প্রত্যেকের, মেটা বলুন কিংবা ইনস্টা বলুন, যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকে, বা এক্স বলুন, প্রত্যেকের কাছে কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে চিঠি গিয়ে বলেছে ওই অ্যাকাউন্টগুলোর ডিটেলস দিন, ইউজার আইডি, লগ ইন, তাদের অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস সব দিন। আমরা ভেরিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, তারা কোথা থেকে ফান্ডিং পাচ্ছেন এবং তাদের সঙ্গে কি কানেকশন রয়েছে, দেশ বিরোধিতা কেন তারা করছেন, এইটা আমরা জবাব চাইব। আমি এরকমই একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো। পশ্চিমবঙ্গেও তো অনেকে এরকম ওই সব থেকে হাস্যকর কাজটা করেছিলেন শ্রীলেখা মিত্র। তো নরেন্দ্র মোদীর একটা কুরুচিকর প্রধানমন্ত্রী, একটা কুরুচিকর একটা মহিলা, কোনো মহিলার ওই কুরুচিকর মানে নিজের প্রতি সম্মান না থাকলে একমাত্র কোনো মহিলা এই ধরনের পোস্টার হাতে করে ধরে দাঁড়াতে পারেন। আবার যুক্তি হিসেবে বলছেন সেদিন আমার চশমা ছিল না মানে তিনি দেখতে পাননি, কোনো একটা দেখতে না পেলেও তিনি তাহলে মানে সেদিন যাতায়াত করলেন কি করে, চাফা খেলেন কি করে রাস্তায়, ওটা তো টাকা তো দেখতে পাননি, কত টাকা দিয়েছেন এখন কি জানি, মানে 10 টাকার চাকে আবার 2000 টাকা দিয়ে ফেলেছেন কিনা কি জানি, বা মানে 20 টাকার চাকে আবার 5 টাকা দিয়ে চলে এসছেন নাকি কি জানি, তাই না? অদ্ভুত হাস্যকর যুক্তি দিয়েছে। কিন্তু আমি শোনাবো এরকমই সিপিএম পন্থী, আই শুভেন্দু দেখে যা, এরকম টাইপের হুঙ্কার দিচ্ছিলেন। পরে অবশ্য এই সমস্ত এরা স্বীকার করে নিয়েছে আমাদের ভুল হয়েছে। সেরকমই একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে, দেখুন। শুভেন্দু অধিকারী কোথায়? দেখে যা জেনারেশন সেট, কোনটা জেনারেশন পথে নেমেছে। শুভেন্দু অধিকারী আসুন দেখে যান, আসুন দেখে যান এই কলকাতার রাজপথে। এরকম মাধ্যমিকের পর 10-12 জন মারা যায়, এরকম। আমি মৈনাক ঘোষ। দুদিন আগে কলকাতায় ছাত্র যুবদের ডাকে একটি মিছিলে, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একটি মিছিলে আমি অংশগ্রহণ করেছিলাম, এবং সেখানে কিছু সাংবাদিকের প্রশ্নের উত্তরে আবেগবশত আমার মুখ থেকেই আর কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি কথা আমার বেরিয়ে যায়, এবং সেই কথাটির জন্য আমি পরবর্তীতে অনুতপ্ত, এবং আমার সেই কথাটির জন্য যারা যারা মানে কষ্ট পেয়েছেন এবং যারা যারা ব্যথিত হয়েছেন, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এরকম কোনো ভিডিও বা এরকম কোনো কথা বা এরকম কোনো পদক্ষেপ আমার পক্ষ থেকে হবে না, আমি সতর্ক থাকবো। এই বলে আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ আমার এই পদক্ষেপকে পুনরায় আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন, এই আশা রেখে আমি এই কথাটা আপনাদের সামনে বললাম। দেখলেন, এরকম প্রচুর ভিডিও রয়েছে। তাই আমি বলছি দেখুন, গণতান্ত্রিক পরিসরে সমালোচনা করুন, সমালোচনাটা একেবারেই আমাদের দেশকে গড়তে সাহায্য করবে। কিন্তু যদি ব্যক্তিগত কুৎসিত আক্রমণ করেন, আপনার কাছে যদি যুক্তি না থাকে, যেখানে ভারতবর্ষের ছাত্র আন্দোলন নিয়ে 37 দিন ভারতবর্ষ উত্তাল হয়ে গেল, আর যখন বিল পাস হচ্ছে তখন ওয়াকআউট করে চলে যাচ্ছে বিরোধীরা, মানুষ বুঝতে পারছে না এটার মানে কি। মানুষ বুঝতে পারছে না যে বিলটা যখন পাস হচ্ছে, অ্যামেন্ডমেন্ট নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন ওয়াকআউট করে চলে যাচ্ছে বিরোধীরা, মানুষের মানে বোঝে না। আচ্ছা, এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে দিয়ে রাখি, দারুণ ইন্টারেস্টিং তথ্য, শুনুন ভালো করে। সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের আগে এশিয়ারকে নিয়ে কি বলতো, এই দেখো বাংলা বলছে বলে অত্যাচার করছে। আসলে কি হতো, বাংলাদেশিরা বাংলায় তো কথা বলে, বাংলাদেশিরা এই পশ্চিমবঙ্গ দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, এবং যখন ছড়িয়ে পড়েছিল, ধরুন কোথাও চুরি করেছে, কোথাও ডাকাতি করেছে, কিছু একটা করেছে, কারোর জায়গা দখল করে বসে রয়েছে, তখন স্বাভাবিক ব্যাপার মানুষ পুলিশে যাওয়ার আগে তর্ক বিতর্ক হতো, আর হলেই সেইগুলোকে ভিডিও করে দিয়ে তৃণমূলের কাছে পাঠিয়ে দিত। আর তৃণমূলকে এই দেখেছো কিভাবে তাদের ওপর করছে, তাদের দোষ কিন্তু দেখতো না, শুধু বাংলা যদি বলতো তাহলে সব অপরাধ তৃণমূলের কাছে মুকুব হয়ে যেত। এরকমই একটা ঘটনায় এই শুভেন্দু অধিকারী আসার পর তো এখন সব চেঞ্জ হয়ে গেছে। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনেছেন বাংলা বলে চিৎকার করতে, এখন আর বাংলা চিৎকার করে না। তো যাই হোক, এই শুভেন্দু অধিকারী আসার পর এখন ধরে ডিটেনশন ক্যাম্পে রাখছে। হাইকোর্টের তরফ থেকে গতকাল একটা মারাত্মক নির্দেশ এসেছে। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে,
কর্তৃপক্ষের দায়বদ্ধতা নেই প্রমাণ করার যে তিনি ভারতের নাগরিক কিনা। যার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে তাকেই প্রমাণ করতে হবে, এবং ওই ব্যক্তি আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কার্ড ফার্ড জমা দিয়েছিলেন, ব্যাংকের বই জমা দিয়েছিলেন, তার দাদুর আমলের নাকি নথিপত্র জমা দিয়েছিলেন, সেগুলো পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি। তার কাকা অ্যাপিল করেছিলেন তার ভাইপোর জন্য। নামটা আমি ভুলে যাচ্ছি, নামটা আমাকে যদি সময় দেন আমি একটু দেখে বলতে পারি, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। নামটা হচ্ছে সুমন মোল্লা। ঠিক আছে, সুমন মোল্লা মামলা করেছিলেন তার ভাইপোর নামে। তার ভাইপো অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে নাগরিকত্বের, তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল, এশআইআরে তার নাম ছিল না। আদালত বুঝতে পেরেছিল যে এখানে ডাল মে কুছ কালা হয়, তার কারণ ওই ব্যক্তিকে যখন বারবার জিজ্ঞাসা করেছিল যে আপনার বাবা মা কোথায় থাকতেন, আপনার বাবার মায়ের মৃত্যু কোথায় হয়েছিল, সেই সার্টিফিকেটগুলো আমাদের কাছে দেখান, তখন এর কোনো সদুত্তর দেননি। বাবা মা কোথায় থাকতেন তার কোনো প্রমাণপত্র কিংবা বাবা মায়ের মৃত্যুর সার্টিফিকেট মানে যে সমস্ত থাকে সেইগুলো নিয়ে সংক্রান্ত কিচ্ছু তিনি কিন্তু জমা দেননি, দিতে পারেননি। এবং শুধু তাই নয়, এই যে কাকা হিসাবে যিনি অ্যাপিয়ার করেছেন যে আমার ভাইপোর সঙ্গে এরকম হয়েছে, আসলে দেখা গেছে যে ভাইপোর বয়স আবার কাকার থেকে বেশি, আদালতের সন্দেহ হয়েছে। সেই কারণে আদালত কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই 2-1টা কার্ড আছে বলে ভাববেন না যে আপনি ভারতের নাগরিক হয়ে গেলেন। কাজে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাংলায় কথা বলছে বলেই অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বলছে বলে অত্যাচার হচ্ছে, এরাই প্রকৃতপক্ষে এই রাহুল গান্ধীদের সঙ্গী, রাহুল গান্ধীদের বড় ভোটার। এরা একবার এই সমস্ত পেয়ে গেলেই, এবং মানে এটা এনআইএর হাতে একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে যে মেনলি তৃণমূল কংগ্রেসের আমলে পঞ্চায়েত প্রধানরা, সীমান্তের যে পঞ্চায়েত লাগোয়া গ্রামগুলির পঞ্চায়েত প্রধানরা, তারা মেনলি টাকা দিয়ে এই কাজটা করতেন, এবং কোটি কোটি টাকার নাকি ট্রানজাকশন হয়েছে সব মিলিয়ে, মানে এক একজন পঞ্চায়েত প্রধানের সঙ্গে কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে, এবং সমস্ত কার্ডগুলোকে ভ্যালিড করে দিয়ে ভোটার কার্ডে নাম তোলার দায়িত্বটা তারা নিয়ে নিতেন। বুঝতে পেরেছেন? এই ছিল তৃণমূল কংগ্রেস। এইভাবে বাংলাদেশিদের নিয়ে এসে বাংলা বলছে তাই এরাই ভারতীয়, এরাই বাঙালি বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। আর এটাকে যখন আমাদের সরকার ধরার চেষ্টা করছে তখন এই সরকারের পেছনে সবাই লেগে পড়ছে। তো আমাদের হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের বুঝতে হবে না যে আমরা হিন্দু মুসলমান যাই হোক না কেন আমরা ভারতীয়, আর আমাদের অন্য দেশ থেকে যেই আসুক না কেন তারা অভারতীয়, তাদের গ্রহণযোগ্যতা কখনোই হতে পারে না। সে যতই আমাদের রাহুল গান্ধী আমাদেরকে বিশেষণ দিয়ে ডাকার চেষ্টা করুন না কেন। তো যাই হোক, কারা বুঝবেন না আমার জানার দরকার নেই। শুধু আমাদের মানে এই যে একটা বিশাল অংশের মানুষ এবারে বিজেপিকে পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে, তারা যেন ভুল ভাববেন না। আমি জানি যে একটা গভর্নমেন্টের প্রতি রাগ সবার তৈরি হয়। আপনি বলুন না, আপনার বাবার ওপর, আপনার মায়ের ওপর আপনাদের কোনোদিন রাগ হয়নি? আপনার বাবা আপনাকে কলেজের সময় সঠিকভাবে হয়তো আপনার মাসে হয়তো ফর এক্সাম্পল 500 টাকা প্রয়োজন হতো, আপনাকে বাবা 200 টাকা দিত, আপনার রাগ ছিল না? আপনার মায়ের ওপর রাগ ছিল না যে আজকে ভেবেছিলেন আপনি কিছু একটা স্পেশাল তরকারি করবে, মা হয়তো নর্মালি একটু সিদ্ধ করে দিয়েছে, রাগ হয়নি? তাহলে কি বাড়ির মা বাবা ছেড়ে আপনি অন্য কাউকে চলে গেছেন, যারা আপনাকে আজকে একদিনের জন্য মাংস ভাত খেতে দেবে আর পরের দিন ধরে আপনাকে একেবারে পেছনে মানে আর বললাম না ব্যাটম প্যাটম দেবে আর কি? সেটা তো বুঝতে হবে। এদের তো পরিষ্কারভাবে এরা তো সব থেকে সুযোগটা আমাদের দিচ্ছে, এরা তো লোকসভার মধ্যে গিয়ে কথাগুলো বলছে। এরকম তো নয় যে এরা বাড়ির মধ্যে চুপি চুপি গিয়ে প্ল্যান করছে যেটা আমরা কেউ জানতে পারছি না। এটা তো ওপেনলি বলছে লোকসভার মধ্যে, এটা তো আমাদের কানে স্পর্শ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইডিয়েট শব্দটা বলতে শুনেছেন? এত তো রিল বানান একটা দেখাবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডিয়েট শব্দটা ব্যবহার করেছেন কারুর পক্ষে, বিরোধীদের পক্ষেও, নিজেদের দলের পক্ষে, কারুর পক্ষে ইডিয়েট শব্দটা ব্যবহার করছে, আবার দেখাতে পারবেন? তো সেই কারণে আমি ওই জন্য বলেছিলাম এইটা ভাবতে হবে যে এই বিজেপির বিরুদ্ধে যে তৈরি হওয়া বিক্ষোভ যদি কিছু থাকে সেটা যেন এদের কাছে না পড়ে। আমি বারবার এই কথা বলে যাব, আমার দেশ থেকে বারবার এই আওয়াজ তুলে যাব যতদিন না, তার কারণ আমি জানি যে একবার যদি কোনো একটা রিকোয়ারমেন্ট তৈরি হয় সেটা ফুলফিল হবেই, আজ না হোক 100 বছর পরেও হবে। আমার বক্তব্য এই মুহূর্তে 2026-এ আমাদের যে সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলো রয়েছে এদের একদিন অপ্রাসঙ্গিক হতেই হবে, আর সেটা করতে পারবো একমাত্র আমরা যদি ক্রমাগত এদেরকে হারাতে থাকি তাহলে এরা বুঝতে পারবে যে এদের লাইনে কোনোদিন বাকিদের মন এরা পাবে না। এই কাজটা একটু কঠিন, আমাদের হয়তো দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, কিছু কিছু জায়গায় আমারও ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর কাজের মানে সরকারের কাজের উপর আমারই সমালোচনা আমি বিভিন্ন জায়গায় আপনাদের সামনে করেছি এবং আমি নিজেও করি, কিন্তু বক্তব্য হচ্ছে এই সমালোচনার ভুল করে আমার সিদ্ধান্ত কখনোই ওদিকে চলে গেলে আমি বিপদে পড়বো, তার কারণ ভারত বিরোধী শক্তি তখন শক্তিশালী হয়ে উঠবে। তো আমাদের দরকার হচ্ছে অন্য একটি অপোনেন্ট যারা এক্স্যাক্টলি ভারত মাতার কথা বলবে, ভারতের জয়গান গাইবে,
বিজেপি যা যা আমাদের অফার দিচ্ছে, বিজেপি ভারতবাসীর জন্য যা যা করার চেষ্টা করছে, তার থেকে বেটার অফার তারা দেবে, তার থেকে বেটার কর্মসংস্থান তারা দেবে। তারা ভারতবাসীকে ইডিয়েট বলবে না। আমাদের এরকম একটা অপোনেন্ট চাই, যতদিন না আমরা পাবো ততদিন কিন্তু আমাদের এই উপায় নেই, আমাদের একটা রাজনৈতিক দলের উপরই ভরসা রাখতে হবে। বাকিগুলো গ্রহণযোগ্য নয়, বাকিগুলো গ্রহণযোগ্য নয়। এরা ওপেনলি রাম মন্দিরের বিরোধিতা করে, ওপেনলি। এই কারণটাই একটা যথেষ্ট বড় কারণ। আপনি ভারতে থেকে একটা মন্দিরের আপনি বিরোধিতা করবেন, এইটা যথেষ্ট বড় কারণ। আপনি ইনভাইট পেলে সেখানে রিজেক্ট করবেন, আর আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমাদের ধর্মে যে মাংস খাওয়া যায় না সেই মাংসটা খেয়ে আমাদের কটাক্ষ করবেন, তারপরেও আমাদের কাছে ভোট চাইবেন, আর আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে বলে আপনাদের ওই ট্র্যাপে পা দেবো। এটা যদি হয় তাহলে মনে রাখবেন, নোয়াখালীর যে পরিস্থিতি হয়েছিল কিংবা বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে আসতে হয়েছিল, আজকে না হয় আপনার নাতির নাতি কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে। তখন তারাও তারা তাদের পূর্বসূরীদের অর্থাৎ আমাদের ক্ষমা করবে না। সেই ভুল কাজ যেন আমরা না করে যাই, এই কথা আমি বারবার বলে যাব, আপনাদের কানে 10 বার হলেও আমি বলতেই থাকবো এই কথা। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত লিখে জানাবেন, একটু একজন করে অন্তত জানিয়ে যাবেন আমার কথাটা। আপনি অন্তত একজনকে জানিয়ে যাবেন, তাহলে আমার এইটুকু কাজ হলেও যদি করতে পারি তাহলে মানবো যে কিছু করেছে আমার জীবনে এসে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।